বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা যখন বাহিরে যাবা, বাহির থেকে এসে ভালোভাবে সাবান দিয়ে হাত ধৌত করবে এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এখন এই আর্থিক বিবরণী জিনিসটা কি সেটা আমাকে আগে জানতে হবে, আর আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি সেটা আমাকে জানতে হবে। তো আর্থিক বিবরণীর মূলত ধাপ হচ্ছে 5টি। আর আর্থিক বিবরণী কি? আর্থিক বিবরণী হচ্ছে যেই বিবরণীর মাধ্যমে তুমি ব্যবসা বা প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং সম্পদ ও দায়ের পরিমাণ খুব সহজে নির্ণয় করতে পারবে। আর আর্থিক বিবরণীর ধাপ কয়টি বলছি আমি? 5টি। কি কি? 1 নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী, যার মাধ্যমে তুমি আয় ব্যয় সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে এবং প্রতিষ্ঠানের নিট মুনাফা পরিমাণ সম্পর্কে জানতে পারবে। 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, মানে মালিকের মূলধনের পরিমাণ নির্ণয় করতে পারবে। 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে বলা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পরিমাণ খুব সহজে নির্ণয় করতে পারবে। 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, যেটা তোমাদের নাই, তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন। আর 5 নম্বর হচ্ছে পাদতীয় টিকা। তো আমি অধ্যায়টির নাম বলেছি, অধ্যায়টি সম্পর্কে একটা ধারণা দিয়েছি তোমাদেরকে। দেখো, আমার কথা হচ্ছে আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে সম্পদ এবং দায়, এটা আমরা নির্ণয় করতে পারি। আমার সম্পদ কতটুকু, দায় কতটুকু। সম্পদ যতটুকু আছে, দায় ততটুকু থাকলে আমার আর্থিক অবস্থা বিবরণী রাইট। এখন আমি যদি স্বল্প পরিমাণে টাকা বিনিয়োগ করি তাহলে স্বল্প মুনাফা আসবে, আর অধিক পরিমাণে টাকা বিনিয়োগ করলে অধিক মুনাফা আসবে। এই চিত্রের মাধ্যমে সেটা উপস্থাপন করা হয়েছে। তা আমি তো প্রথমেই তোমাদেরকে বলেছি যে আজকের অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর এই অধ্যায়টি থেকে আমরা এখন মূলত কি শিখতে পারবো, সরাসরি সেই অংশে চলে যাই। এই অধ্যায়টি থেকে আমরা শিখতে পারবো আর্থিক বিবরণী কি। 2 নম্বর হচ্ছে এই অধ্যায় থেকে আয় ব্যয়, সম্পদ, দায়, মালিকের মূলধনের পরিমাণ জানতে পারবো এবং সম্পদ ও দায়গুলো চিহ্নিত করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত আমি তোমাদেরকে বলেছি যে আর্থিক বিবরণীটা কি। আর্থিক বিবরণী হচ্ছে যে ব্যবসা বা প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ খুব সহজে নির্ণয় করা। আর এই অধ্যায়টি থেকে আমরা মূলত আয় ব্যয়, সম্পদ এবং দায়গুলো চিহ্নিত করতে পারবো। তা এখন আমরা সরাসরি একটি অঙ্কে চলে আসছি। দেখো, এবার এই অঙ্কটি পরীক্ষায় ঠিক এইরকম একটি উদ্দীপক দেওয়া থাকবে। এই উদ্দীপক থেকে তোমাকে যে সম্পদ দায়গুলো চিহ্নিত করতে হবে, আয় ব্যয়গুলো চিহ্নিত করতে হবে, তারপরে অঙ্কটি করতে হবে। তো আমি আগে অঙ্কটি পড়ি, তারপরে কিভাবে উপস্থাপন করব সেটা দেখব। দেখো, অর্ণব এন্টারপ্রাইজ যে রেওয়া মিল, অর্ণব এন্টারপ্রাইজ রেওয়া মিল 31 ডিসেম্বর 2016, হাতে নগদ 20,000 টাকা। আমি কয়েকটা এন্ট্রি বলবো, তারপরে বাকিগুলো আর আমি বলবো না, বাকিগুলো তোমরা চিহ্নিত করবে। যেমন হাতে নগদ, এটা সম্পদ, তাহলে এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। প্রারম্ভিক মজুদ পণ্য, এটা হচ্ছে ব্যয়, ব্যয় সবসময় কি বিশদ আয় বিবরণীতে যাবে। বেতন, বেতন হচ্ছে তোমার কি ব্যয়, কত টাকা? 30,000 টাকা। পণ্য ক্রয় হচ্ছে তোমার ব্যয়, পণ্য বিক্রয় হচ্ছে তোমার আয়। তাহলে ক্রয় তোমার ব্যয় আর আয়, এই যে বিক্রয় হচ্ছে তোমার আয়, তাহলে এটা তোমার বিশদ আয় বিবরণীতে যাবে। দেনাদার ও পাওনাদার, দেনাদার হচ্ছে তোমার সম্পদ, পাওনাদার হচ্ছে তোমার দায়।
মূলধন হচ্ছে মালিকের মূলধন, বাকি আর আমি বলবো না, বাকি তোমরা চিহ্নিত করবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি 500, ইজারা সম্পত্তি 5 বছরের জন্য 60,000 টাকা, 10% ঋণ কত 40,000 টাকা, তারপরে বিদ্যুৎ খরচ 2,500, বিক্রয় বাট্টা হচ্ছে তোমার 3,000 এবং 5,000, প্রাপ্য বিল হচ্ছে 4,000। তাহলে আমার এরাও মিলে দুই পাশ মিলে যাবে অবশ্যই 3,39,500, 3,39,500। সমন্বয়, এখন আমাকে জানতে হবে যে সমন্বয় কেন দেওয়া হয়। আমি রাও মিল প্রস্তুত করে ফেলেছি, এখন দেখা গেছে কোনো তথ্যাদি এখনও আমার বাদ পড়ে গেছে, তখন ওই তথ্যগুলো আমার কি করতে হবে, সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের জন্য যেই জাবেদা দেওয়া হয় তাকে বলা হচ্ছে সমন্বয় জাবেদা। তো দেখো এখানে সমন্বয় দেওয়া আছে 1 নম্বরের সমাপনী মজুদ পণ্যের মূল্য 10,000 টাকা, 2 বাকিতে পণ্য বিক্রয় 12,000 টাকা যা হিসাবভুক্ত করা হয়নি, 3 দেনাদার 1,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবস্থা করতে হবে। ক নম্বরে বলেছে প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো। খ বলা হয়েছে ব্যবসায় মোট লাভ 59,000 টাকা ধরে উপযুক্ত তথ্যের ভিত্তিতে অর্ণব এন্টারপ্রাইজের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে অর্ণব এন্টারপ্রাইজের 31 ডিসেম্বর 2016 তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এইভাবে পরীক্ষায় একটি উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকটি থেকে আমাকে অঙ্কটি করতে হবে। তাহলে এখন আমাকে ক বলেছে কি প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রকৃত দেনাদারের সাথে যে মানে সমন্বয়গুলো যোগ হবে সেগুলো যোগ করব, যে সমন্বয়গুলো বিয়োগ হবে সেগুলো বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর অবশিষ্ট যা থাকবে সেটাই হবে আমার প্রকৃত দেনাদার বা নিট দেনাদার। তাহলে আমরা চলো সরাসরি অঙ্কে চলে যাই। দেখো রেওয়া মিলে দেনাদার আমার কত আছে, রেওয়া মিলে দেনাদার দেওয়া আছে 35,000 টাকা। তার সাথে আমার সমন্বয়ে বলে দেওয়া আছে অলিখিত বিক্রয় 12,000 টাকা। তাহলে এই দেনাদারের সাথে আমার অলিখিত বিক্রয় কত 12,000, এটা যোগ হবে, তার মানে 35,000-এর সাথে আমার 12,000 যোগ হবে। 35,000 আর 12 যোগ করলে কত হচ্ছে 47,000 টাকা। এবার তার থেকে আমি বিয়োগ দিব, দেখো দেনাদারের নিকট থেকে আদায়যোগ্য নয় 1,000 টাকা, তার মানে এটা হচ্ছে আমার কুরিন। তাহলে বিয়োগ কুরিন কত 1,000, 47 থেকে 1,000 টাকা বাদ দিলে আমার থাকছে কত 46,000 টাকা। পরবর্তীতে আবার বলা হয়েছে কি অবশিষ্ট দেনাদারের উপরে 5% আরও অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে, মানে আরও কুরিন সঞ্চিতি ধরতে বলছে। তাহলে 46,000-এর 5% কুরিন হচ্ছে 2,300 টাকা। তাহলে আমি 46,000 টাকা থেকে 2,300 টাকা বাদ দিলে আমার যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আমার প্রকৃত দেনাদার। তাহলে প্রকৃত দেনাদারের পরিমাণ কত 43,700 টাকা। তাহলে আমার কয়ের উত্তর হচ্ছে প্রকৃত দেনাদারের পরিমাণ কত 43,700। আশা করি আমি তোমাদেরকে ক নম্বর অঙ্কটি বুঝাতে পেরেছি। এবার খতে বলা হয়েছে ব্যবসায় মোট লাভ 59,000 টাকা ধরে উপযুক্ত তথ্যের ভিত্তিতে অর্ণব এন্টারপ্রাইজের নিট লাভ বা ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে বিশদ আয় বিবরণীতে আয় এবং ব্যয়ের সংমিশ্রণে প্রস্তুত করা হয়। তাহলে আমরা চলে যাই। প্রথমত প্রতিষ্ঠানের নামটি সুন্দর করে লিখবে, তারপরে নিচে লিখবে বিশদ আয় বিবরণী, তারপরে 31 ডিসেম্বর 2016 তারিখ বা 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এইভাবে লিখতে পারো। এবার আমার ঘর করতে হবে বিবরণ টাকা। প্রথম ঘরটা মূলত ক্যালকুলেশনের জন্য, দ্বিতীয় ঘরটা হচ্ছে ক্যালকুলেশন করে ওই টাকাগুলো এখানে একত্রিত করবা, তারপর তৃতীয় ঘরটা হচ্ছে যদি কোনো ক্যালকুলেশন না থাকে একেবারে সরাসরি তৃতীয় ঘরে আমার টাকার অ্যামাউন্ট আমরা খুব সহজে লিখতে পারি। তাহলে এখন আমরা চলে যাই, মোট লাভ আমার কত 59,000 টাকা, মোট লাভ 59,000, তার সাথে আমার যোগ হবে পরিচালন ব্যয়, বিয়োগ হবে পরিচালন ব্যয়। আমরা খুব সহজে এই সূত্রটা মনে রাখবো, আমি প্রথমেই বলে দিচ্ছি সূত্রটি। মোট মুনাফার সাথে যখন তুমি পরিচালন ব্যয় বিয়োগ করবে তাহলে তুমি পেয়ে যাবে পরিচালন মুনাফা, এবং পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় বা অন্যান্য আয় যোগ করব, এবং অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় বিয়োগ করলে যেটা পাবো সেটার নামই হবে আমার নিট মুনাফা। তো
তোমরা আমার এই কথাটা শোনার পরে খাতায় সূত্রটির সাথে সাথে ভালো করে লিখে ফেলবে, তাহলে তোমাদের অঙ্কটি করতে খুব সহজ হবে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে উদ্দীপক থেকে আমাকে খুব সহজ আগে আয় এবং ব্যয়গুলো কি করতে হবে, চিহ্নিত করতে হবে, তাহলেই আমি খুব সহজে অঙ্কটি করতে পারবো। এবার দেখো, মোট লাভের সাথে আমি পরিচালন ব্যয় বাদ দিচ্ছি, হেডলাইন দিবা পরিচালন ব্যয়। এবার পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আছে কি, বেতন। বেতন কত টাকা? বেতন হচ্ছে তোমার 30,000 টাকা। তাহলে 30,000 টাকা, যেহেতু এর সাথে কোনো সমন্বয় নাই, তাই আমি সরাসরি এটা দ্বিতীয় ঘরে লিখলাম। এখন দ্বিতীয় ঘরে কেন লিখলাম, কারণ আমার দ্বিতীয় ঘরে আরও অনেকগুলো পরিচালন ব্যয় আছে, সবগুলো একত্রে করে তারপর আমার তৃতীয় ঘরে লিখব, মানে মোট মুনাফা থেকে বিয়োগ করব। এবার আসো কুরিন। কুরিন হচ্ছে আমার কত, সমন্বয় বলে দেওয়া আছে, দেনাদারের নিকট থেকে 1,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে আমার 1,000 টাকা কুরিন, তাহলে কুরিন 1,000 টাকা। তারপরে বলেছে অবশিষ্ট দেনাদারের উপর আরও 5% কুরিন সঞ্চিতি ধরতে, তাহলে যোগ নতুন কুরিন সঞ্চিতি কত, 2,300। তাহলে 1,000 আর 2,300 যোগ করলে কত হয়, 3,300। তার থেকে রেও মিলে দেখো আমার বলে দেওয়া আছে পুরাতন কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি কত আছে, 500। তাহলে বাদ দেওয়ার পর অবশিষ্ট কত থাকছে, 2,800। তার মানে আমার প্রকৃত কুরিন হচ্ছে কত, 2,800। এবার ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি, এখানে সম্পত্তি আসবে না, কিন্তু সম্পত্তির যে ক্ষয়ের অংশটুকু বা ক্ষতির অংশটুকু সেটা এখানে আসবে। তো ইজারা সম্পত্তি আমার 5 বছরের জন্য দেওয়া আছে কত, 60,000 টাকা। তাহলে 1 বছরে যে অংশটুকু আমার অবলোপন ঘটেছে সেই অংশটুকু শুধুমাত্র এখানে আসবে। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন কত, 12,000 টাকা। কিভাবে বের করব, 60,000কে আমি 5 দিয়ে ভাগ করব, 5 12 কত, 60। তাহলে 12,000 টাকা, সেই অংশটুকু দেখাবো। তারপরে দেখো বিদ্যুৎ খরচ 2,500 টাকা। তাহলে এই হচ্ছে আমার পরিচালন ব্যয়ের অংশ, আর তো নেই। তাহলে এইগুলো এবার সবগুলো একসাথে যোগ করব। যোগ করলে আমার যোগফল হচ্ছে কত, 47,300। তাহলে 59,000 থেকে আমি 47,300 টাকা যদি আমি বাদ দেই, তাহলে আমার থাকছে 11,700 টাকা। এটার নাম হবে আমার পরিচালন মুনাফা। এবার পরিচালন মুনাফার সাথে আমি কি করব, অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় কি করব, বিয়োগ করব। তো অন্যান্য আয়ের মধ্যে কি আছে দেখো, এখানে ঋণের সুদ ডেবিট আছে, যদি ডেবিট থাকে সেটার নাম হচ্ছে প্রদত্ত ঋণ। তাহলে প্রদত্ত ঋণের সুদ হচ্ছে আমার জন্য আয়। তাহলে প্রদত্ত ঋণের সুদ দেখো, আমার ঋণ আছে কত, 40,000। 40,000-এর 10% কত, 4,000 টাকা। তাহলে আমি এখানে লিখব প্রদত্ত ঋণের সুদ 4,000। তাহলে 11,700 টাকার সাথে 4,000 টাকা যোগ করব, যোগ করলে হবে আমার কত, 15,700 টাকা। এই যে ক্যালকুলেশন করে যা পেলাম অবশিষ্ট, সেটার নাম হচ্ছে আমার নিট মুনাফা। কারণ এটার সাথে আমার অন্যান্য ব্যয় নাই, তাই ওইখানে আর ওই কাজটা করিনি। তাহলে এটার নাম হচ্ছে নিট মুনাফা। তাহলে আমি কিভাবে বের করব সেটা আমি খুব সহজে তোমাদেরকে বলে দিয়েছি প্রথমেই, যে সূত্রটা কি। তারপরে শেষে আবার আমি তোমাদের বোঝার স্বার্থে সূত্রটা বলছি। মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বিয়োগ করলে পাবো আমরা পরিচালন মুনাফা। তার সাথে আমরা যোগ করব অন্যান্য আয় বা অপরিচালন আয়, তার সাথে আমরা বিয়োগ করব অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। তারপরে আমরা যা পাবো সেটার নাম হবে নিট মুনাফা বা নিট লাভ। আশা করি তোমরা আমার এই অংশটুকু বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, কোথাও কোনো সমস্যা হয়েছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব। পরবর্তীতে কি বলছে, উপযুক্ত তথ্যের ভিত্তিতে অর্ণব এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর তারিখে 2016 তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী দুইটা কিন্তু এক কথা না। আর্থিক বিবরণী হচ্ছে যে 5টা ধাপের সংমিশ্রণে, যে 5টা ধাপের কথা তোমাকে আমি প্রথমেই বলেছি। কি কি? এক হচ্ছে বিশদ আয় বিবরণী, 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা এই যে তোমরা এখন করবে তৃতীয়,
4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বরে হচ্ছে টিকা। এই 5টা সংমিশ্রণে যেটা, সেটার নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর আমাকে করতে বলা হয়েছে আর্থিক অবস্থা বিবরণী, যেখানে শুধুমাত্র তুমি সম্পদ এবং দায়ের অংশটুকু দেখাবে, সেটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা এখন চলো মূল অংশে চলে যাই। তো দেখো এখানে প্রথমত কি করবে, অর্ণব এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপরে নিচে লিখবে আর্থিক অবস্থার বিবরণী, তারপরে কি লিখবে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখ, সমাপ্ত বছরের জন্য এটা লিখতে পারো, বা না এতটুকু না লিখলে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখ এইটুকু লিখলেও হবে। এবার এখানেও আমাকে সেম 4টা ঘর করতে হবে, একটা বিবরণের আর টাকার ঘর 3টা। আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি প্রথম ঘরটি মূলত ক্যালকুলেশনের জন্য, দ্বিতীয় ঘরটি হচ্ছে যদি একের অধিক যদি থাকে কোনো হিসাব সেগুলো একত্রে করার জন্য, তৃতীয় ঘরটি হচ্ছে সরাসরি যদি না থাকে। দেখো প্রথমত যেহেতু আমরা স্থায়ী পদ্ধতিতে এটা করছি, তাই আমি প্রথমে স্থায়ী সম্পদ আগে নিয়ে আসছি। স্থায়ী সম্পদ কত? স্থায়ী সম্পদ কি আছে? ইজারা সম্পত্তি। স্থায়ী সম্পদ ইজারা সম্পত্তি কত টাকা? 60,000 টাকা। এই 60,000 টাকা আমার 5 বছরের জন্য। তো আমার যে অংশটুকু অবলোপন ঘটে গেছে সেই অংশটুকু আমার এখান থেকে কি করতে হবে, বাদ দিয়ে অবশিষ্ট যেটা সেটা হচ্ছে আমার প্রকৃত সম্পদ। তাহলে 60,000 টাকা থেকে আমি 12,000 টাকা বাদ দিয়েছি, কত? 48,000 টাকা। এবার আসো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগে 10% প্রদত্ত ঋণ কত টাকা? 40,000 টাকা। এটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 3 নম্বরে হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ কি? যেমন হাতে নগদ কত টাকা? 20,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 10,000 টাকা। প্রদত্ত ঋণের অনাদায়ী সুদ কত টাকা? 4,000 টাকা। দেনাদার, এখানে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি, তোমরা ইচ্ছা করলে দেনাদার সরাসরি লিখতে পারো, কারণ তুমি কতে দেনাদারের অংশের কাজটা করেছো। তাহলে পাশে দিয়ে লিখবা ক হতে আনিত। আর প্রাপ্য বিল কত টাকা? 4,000 টাকা। তাহলে এই সবগুলোকে আমি একত্রে করব, একত্রে যোগ করলে হচ্ছে আমার 81,700 টাকা। তাহলে 48,000, 40,000 এবং 81,700, এই 3টা আমার যোগ করলে হচ্ছে 1,69,700 টাকা। এটা হচ্ছে আমার মোট সম্পদ। এবার আমি দায় ও মালিকানা সত্ত্বকে দেখাবো। প্রথমত আসি মালিকের মূলধন বা মালিকানা সত্ত্ব। আমার মূলধন আছে 1,10,000, তার সাথে যোগ নিট লাভ, এই দুইটা যোগ করলে হচ্ছে কত? 1,25,700। এবার তার সাথে যোগ করব চলতি দায়। চলতি দায় শুধু একটাই আছে আমার, সেটা হচ্ছে পাওনাদার। পাওনাদার কত? 44,000। তাহলে 1,25,700 সাথে 44,000 যোগ করলে হচ্ছে আমার 1,69,700। মোট দায় ও মালিকানা সত্ত্ব আমি বের করতে পারলাম কত? 1,69,700। এখন আমার মোট সম্পদ 1,69,700, মোট দায়ও 1,69,700। এটা কেন প্রশ্ন থাকতে পারে। আবার অনেকে এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, প্রশ্ন নাও থাকতে পারে। কারণ আমরা জানি, আমরা হিসাব বিজ্ঞানের একটি স্বর্ণসূত্র আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন যাকে বলা হয়, বা হিসাব সমীকরণ। সেখানে বলা আছে মোট সম্পদ সমান সমান মোট দায়, অথবা মোট সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমার সম্পদ যতটুকু হবে, দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে ততটুকু হবে, যার কারণে আমার সম্পদ এবং দায় দুই পাশেই সমান হয়েছে। আশা করি তোমাদেরকে আমি কথাটা বুঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি তোমাদেরকে যে একটি অঙ্ক উপস্থাপন করে দেখালাম, পরীক্ষায় এই আর্থিক বিবরণী 2টি অঙ্ক থাকে বাধ্যতামূলক, এবং 2টি অঙ্কের উত্তরই তোমাকে দিতে হবে। যদি না দাও তাহলে এই 20 তোমার বাদ, মানে মাইনাস। তাহলে এই 2টা অঙ্ক পরীক্ষায় উপস্থাপন করার জন্য, এই 2টা অঙ্কের জন্য তোমাকে মোর প্র্যাকটিস করতে হবে, এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে খুব সহজে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবে। আমি যে তোমাদেরকে আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করেছি বা বুঝিয়ে দিয়েছি, এই অঙ্কটির যদি তোমরা কোথাও যদি বুঝে না থাকো বা কোথাও কোনো সমস্যা হয়েছে, তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব। আর না হলে কমেন্টস বক্সে কমেন্টস করে লিখে দিবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যার
সমাধান করে দিব। এবার দেখো মূল্যায়ন তুমি কিভাবে তুমি তোমার নিজেকে মূল্যায়ন করতে পারবে। 1 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী কি বা আর্থিক বিবরণী কি, এটি তুমি খাতায় নিজে উপস্থাপন করবে। 2, তুমি যেই উদ্দীপকটি দেখছো এই উদ্দীপকটিতে আমি যেভাবে সম্পদ, দায়, আয়, ব্যয় এগুলো চিহ্নিত করেছি, কিংবা কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ, কোনগুলো দায়, কোনগুলো চলতি দায়, কোনগুলো দীর্ঘমেয়াদী দায় চিহ্নিত করেছি, তোমরা এইভাবে চিহ্নিত করে খাতায় উপস্থাপন করবে। তাহলে তোমাদের জন্য খুব সহজেই অঙ্কটি করতে সহজ হবে। এবার আমি দেখো একটি বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি, এটা বাড়ি কাজ আগে করবে। বাড়ি কাজ করতে গেলে এই যে একই কথা আবার আমি রিপ্লাই করছি, সেটা হচ্ছে যে অবশ্যই আগে উদ্দীপকটি থেকে আয়, ব্যয়, সম্পদ এবং দায়গুলো আগে চিহ্নিত করো, তারপরে তুমি মূল অঙ্কে চলে যাবে। দেখো এখানে মজুদ পণ্য 10,000 টাকা, ক্রয় এবং বিক্রয় 20,000 এবং 40,000, ফেরত 3,000 এবং 4,000, পরিবহন 2,000, বিক্রয় বাট্টা 1,500, বেতন 4,800, মজুরি 1,000, বিজ্ঞাপন 4 বছরের জন্য 4,000, কমিশন 800, অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,500। তাহলে এখন দেখো এখানে রেওয়া মিলে দুইটি পাশে কত 46,300, 46,300। এবার দেখো সমন্বয়, সমাপনী মজুদ পণ্য কত 9,500, 2 বেতন 2 মাসের এবং মজুরি 500 টাকা বকেয়া রয়েছে, 3 অলিখিত ক্রয় 3,000 টাকা। ক জনাব আবিদের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ জনাব আবিদের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। গ জনাব আবিদের নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি একটা উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকটি থেকে তোমার এইভাবে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেটা থেকে তুমি উত্তরগুলো করবে। তো উত্তর করার আগে আমি তোমাদেরকে কিন্তু এখন এই যে উদ্দীপকটি পড়ে দিয়েছি, এই উদ্দীপকটিতে কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, এগুলো আমি বলে দিইনি। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে যে এখানে স্যার যে কথাগুলো বলেছে আমি একা একা চেষ্টা করি, কারণ তখন তো আমি তোমাদের পাশে থাকবো না। অবশ্যই তখন তুমি চেষ্টা করবেন, তারপর যখন ব্যর্থ হবে তখন তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, তখন আমি তোমাদেরকে বিষয়টি ভালো করে আরও আয়ত্ত করে দিব। এই জন্য অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে এই অঙ্কটি বুঝাতে পেরেছি, এবং যে অঙ্কটি বাড়ি কাজ দিয়েছি অবশ্যই তোমরা সেটা বাসায় খুব সুন্দর করে বাড়ি কাজ করবে এবং খুব সুন্দর করে খাতায় উপস্থাপন করবে। তারপরে কোথাও কোনো সমস্যা হলে আবারও বলছি তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।